गुड इवनिंग स्टूडेंट माई सेल्फ चिरंजीत सामंत आज के तुम्हारे पढ़ाबो स्ट्रेंथ अफ मेटेरियल। तो स्ट्रेंथ अफ मेटेरियल सब्जेक्टर नाम থেকেই আমরা বুঝতে পারছি যে এখানে মেটেরিয়ালের স্ট্রেংথ রিলেটেড কিছু বলা হচ্ছে। তার মানে হোয়াট ইজ স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং এই সাবজেক্টটা আমরা কেনই বা পড়তে যাব, হোয়াই উই আর স্টাডিং দিস সাবজেক্ট স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সেটা আগে আমাদের খুব ভালোভাবে জানা দরকার। তাহলে what is strength of material? The strength of material is a branch of applied mechanics that deals with the behavior of solid and hollow material under the applications of external load, and due to this external load some internal stress will also generate into the material. তার মানে কি কোনো মেটেরিয়ালের উপর যদি আমরা এক্সটার্নাল লোড দিই তাহলে সেই এক্সটার্নাল লোডের জন্য মেটেরিয়ালের মধ্যে কিছু বিহেভিয়ার আমরা চেঞ্জেস লক্ষ্য করব এবং তার সাথে সাথে কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্সও মেটেরিয়ালে কাজ করবে, যেটা ওই এক্সটার্নাল লোডিং এর জন্য যে বিহেভিয়ার হচ্ছে সেটাকে বাধা দিতে চেষ্টা করবে এবং বাধা দিতে চেষ্টা করবে অ্যাজ ওয়েল অ্যাজ। কেন আমরা এটা পড়ব? যদি আমরা সাপোজ আমরা যদি কোনো ব্রিজ বা কোনো বিল্ডিং বা কোনো মেকানিক্যাল ইকুইপমেন্টস যদি আমরা বানাতে যাই, তাহলে সবার ফার্স্ট আমাকে যে মেটেরিয়াল দিয়ে বানাবো সেই মেটেরিয়াল কতটা লোড ক্যারি ক্যাপাসিটি আছে, কতটা এক্সটার্নাল লোড আছে, তার এগেনস্টে কতটা সেফ না আনসেফ, সেটা জানতে গেলে মেটেরিয়ালের ওপর আমাদের ডিটেলসে একটু নলেজ দরকার। ডিটেলস নলেজ বলতে কি, যে ডিটেলস নলেজ বলতে মেটেরিয়ালের উপর যে টাইপের এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হবে তার এগেনস্টে মেটেরিয়াল কিভাবে বিহেভ করবে এবং মেটেরিয়াল সেফ থাকবে না আনসেফ হয়ে যাবে সেটাকে আমাকে ফার্স্টে জানতে হবে এবং এই সাবজেক্টে আমরা সেই মেটেরিয়ালের সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করব। তো সাবজেক্টে এগোনোর আগে আমরা আগে সাবজেক্টের কোর্স কন্টেন্টের ব্যাপারে একটু জেনে নিই। তো আমাদের সিলেবাসে কি কি আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসে আছে ফার্স্ট স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, সেকেন্ড হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট, থার্ড হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ফোর্থ হচ্ছে ডিফ্লেকশন অ্যান্ড ফিফথ হচ্ছে কলাম অ্যান্ড স্টার্ট। তো এই পাঁচটা চ্যাপ্টার নিয়ে আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল সাবজেক্টটা এই সেমিস্টারের জন্য তৈরি হয়েছে। তো আমরা প্রত্যেকটাই চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ব। তো আজকে আমরা বেশি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কন্টেন্টে ডিসকাশন না করেই আমরা যখন পড়বো এক একটা কন্টেন্ট তখন আমরা সেই কন্টেন্টগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমরা শুরু করছি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তো আজকে আমরা শুরু করছি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। তো স্ট্রেস স্ট্রেন শুরু করার আগে আমাকে কিছু বেসিক ডেফিনেশনস জেনে নিতে হবে। তো ফার্স্টে শুরু করছি আমরা ফোর্স দিয়ে। So what is force? It is an external application by which we can change or try to change the state of bodies as follows. তার মানে কি, স্টেট ফোর্স হলো এমন একটা এক্সটার্নাল এফেক্ট বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা কোনো বডির যে স্টেটে আছে বা যে অবস্থায় আছে সেই অবস্থার পরিবর্তন করতে পারি অথবা পরিবর্তন করার চেষ্টা করতে পারি। যেমন এখানে আমি দুটো পয়েন্ট নিয়েছি, যেমন আমরা দেখতে পাচ্ছি দ্য মুভিং বডি ইনটু রেস্ট কন্ডিশন, মানে কি কোনো গতিশীল বস্তুকে আমরা স্থির অবস্থায় নিয়ে আসতে পারি, অথবা দ্য রেস্ট বডি ইনটু দ্য মুভিং কন্ডিশন, তার মানে কি কোনো স্থির বস্তুকে আমরা গতিশীল অবস্থায় নিয়ে যেতে পারি। তার মানে কি এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা বা স্থির বস্তুকে গতিশীল অবস্থায় নিয়ে যাওয়া মানে বস্তুর অবস্থার পরিবর্তন করা হচ্ছে। তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন যে এক্সটার্নাল এফেক্ট দিয়ে আমরা করি তাকেই আমরা বলি ফোর্স। তো ফোর্স ইজ ইকুয়াল টু, ফোর্সকে আমরা জেনারেলি পি দিয়ে ডিনোট করি। তো আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু এম ইন্টু এফ, এম ফর মাস অ্যান্ড এফ ফর অ্যাক্সিলারেশন। দ্য ইউনিট অফ ফোর্স ইজ নিউটন অ্যান্ড কিলোনিউটন and dimension of the force is ml t to the power -2. এই ml t to the power -2 টা কি করে এলো দেখো, যেমন আমরা জানি ফোর্স ইজ ইকুয়াল টু p ইজ ইকুয়াল টু m ইনটু f।
এম মানে কি মাস, মাসের ইউনিট কি আমরা জানি কেজি, এবং অ্যাক্সিলারেশনের ইউনিট কি, অ্যাক্সিলারেশন হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো মাসকে আমরা জেনারেলি এম দিয়ে ডিনোট করি, মিটার মানে কি লেন্থ বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা এল দিয়ে ডিফাইন করব, সেকেন্ড মানে কি টাইম বোঝাচ্ছে, তাই এটাকে আমরা টি দিয়ে ডিফাইন করব। তাহলে এর থেকে আমরা পেয়ে যাচ্ছি কি যে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হয়ে গেল আমাদের। তো এবার আমরা ফোর্স দেখেছি যে হোয়াট ইজ ফোর্স। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেশার। তো প্রেশার বলতে কি বুঝি? প্রেশার ইজ ডিফাইন্ড বাই পি, যেখানে আমরা ফোর্সকে পি দিয়ে ডিফাইন করেছিলাম, ফোর্সকে আমরা জেনারেলি এফ দিয়ে ডিফাইন করি বা পি দিয়ে ডিফাইন করি, প্রেশারকে আমরা পি দিয়ে ডিফাইন করি। তো প্রেশার কি? প্রেশার ইজ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া ইন দ্য নর্মাল ডিরেকশন। মানে হলো প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে তাকেই আমরা নর্মাল ডিরেকশনে, তাহলে তাকে আমরা বলি প্রেশার। যেমন এই ছবিটাতে আমরা যদি দেখি, আমরা এখানে একটা বডি নিয়েছি বা একটা কিউব নিয়েছি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পি ফোর্স একটা ক্রস সেকশন এরিয়ার উপর পড়েছে, যে এরিয়াটাকে আমরা নীল কালি দিয়ে শেড করেছি। তো এই শেডের এরিয়াটাকে আমরা বলছি এ, কনসিডার করেছি এ, এবং এখানে দেখতে পাচ্ছি যে লম্বভাবে ওই এরিয়ার উপর একটা ফোর্স পড়েছে যেটা হলো গিয়ে পি। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে প্রেশার ইজ ইকুয়াল টু, সরি এখানে এটাকে পি না করে এটাকে আমি এফ করি, মানে ফোর্সটা হচ্ছে এফ। তাহলে আমরা প্রেশার ইজ ইকুয়াল টু কি দেখবো? ফোর্স বাই এরিয়া, যেহেতু এখানে লম্বভাবে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। তো এখানে আমরা দেখছি যে প্রেশার ইজ ইকুয়াল টু হলো কি, তাহলে ফোর্স বাই এরিয়া। তাহলে ইউনিট অফ প্রেশার ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি যে ফোর্সের ইউনিট হলো নিউটন এবং এরিয়ার ইউনিট হলো মিটার স্কোয়ার। তাহলে প্রেশার ইউনিট কি হলো? নিউটন পার মিটার স্কোয়ার, আর এমপিএ, और কিলো নিউটন পার মিটার স্কোয়ার, और নিউটন পার মিলিমিটার স্কোয়ার এক্সেট্রা। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডাইমেনশন অফ প্রেশার। ডাইমেনশন কি? আমরা জানি যে ইউনিট থেকে আমরা ডাইমেনশন পাবো, তাহলে ইউনিটটা দেখতে পাচ্ছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সেটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে নিউটনের ইউনিট ডাইমেনশন আমরা অলরেডি প্রেশারের ফোর্সের ক্ষেত্রে দেখেছি যে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো গিয়ে নিউটন, এবং মিটার স্কোয়ার মানে কি এল স্কোয়ার। তাহলে এখানে একটা এল কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এম এল টু দি পাওয়ার -1 এন্ড টি টু দি পাওয়ার -2। তাহলে এরপরে আমরা দেখব যে স্ট্রেস। তাহলে প্রেশার আমরা দেখেছি, এরপরে আমরা দেখব হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস কি? ইট ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য মেটেরিয়াল পার ইউনিট এরিয়া এগেইনস্ট দ্য ডিফরমেশন। মানে কি? প্রেশার যখন এক্সটার্নাল লোড কোনো অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে তার ফলে যে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে এক্সটার্নাল লোডের জন্য যে প্রেশার তৈরি হচ্ছে, সেই প্রেশারকে রেজিস্ট করার জন্য বা বস্তুর ডিফরমেশন বা শেপ চেঞ্জকে রেজিস্ট করার জন্য বস্তু ইন্টারনালি পার ইউনিট এরিয়াতে একটা রেজিস্ট্যান্স ফোর্স বা রেজিস্ট্যান্স স্ট্রেস প্রোভাইড করে। সেই রেজিস্ট্যান্স স্ট্রেস পার ইউনিট এরিয়াতে যে বস্তুটা প্রোভাইড করে তাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস। স্ট্রেসকে জেনারেলি এফ বা সিগমা দিয়ে ডিফাইন করা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এফ বা সিগমা দিয়ে ডিফাইন করা হয়েছে। তাহলে এখানে আমি যদি এই অবজেক্টটার কথা দেখি, যে এখানে একটা এক্সটার্নাল ফোর্স এফ অ্যাপ্লাই করা হয়েছে এবং সেটা পড়ছে একটা ক্রস সেকশনের উপর, সেটা হচ্ছে এ। তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু বা সিগমা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি এফ বাই এ। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে স্ট্রেসের প্রেশারের ইউনিট যেমন ছিল ফোর্স বাই এরিয়া, স্ট্রেসের ক্ষেত্রেও ঠিক তাই ফোর্স বাই এরিয়া হবে। তার মানে এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে নিউটন পার মিটার স্কোয়ার, और কিলো নিউটন পার মিটার স্কোয়ার, और নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যা প্রেশারের যা ইউনিট ছিল স্ট্রেসেরও ইউনিট সেম হবে, কিন্তু প্রেশার আর স্ট্রেসের মধ্যে তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায়? প্রেশার হলো এক্সটার্নাল লোডের জন্য যে ইউনিট এরিয়া যে স্ট্রেস জেনারেট হয় সেটাকে বলে প্রেশার, আর স্ট্রেস ঠিক তার অপোজিট, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স। প্রেশার হচ্ছে এক্সটার্নাল এফেক্ট আর স্ট্রেস হচ্ছে ইন্টারনাল এফেক্ট। বোঝা গেল? তাহলে
আমরা জানি যে স্ট্রেস প্রেসার দু ধরনের হয়, কি কি? টেনজাইল অ্যান্ড কম্প্রেসিভ। যদি আমরা দুটো বডি নিই তাহলে দেখব যে সাপোজ আমরা একটা বডি নিলাম, তাতে আমরা ফোর্সটাকে এইভাবে অ্যাপ্লাই করলাম। তাহলে এইভাবে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? বডিটার শেপ চেঞ্জ হবে। শেপ চেঞ্জ হবে বলতে কি? বডিটা যদি আমরা এল লেন্থ কনসিডার করি, মানে বডিটা যদি এল লেন্থের বডি হয় তাহলে কি হবে? এল লেন্থের বডিটা যদি কনসিডার করি এবং তার যদি ডেপথ আমরা যদি ডি কনসিডার করি তাহলে আমরা দেখতে পাবো যে এই ফোর্সের জন্য বডিটা কি হবে? একটুখানি লেন্থে বেড়ে যাবে। তাহলে এখন এই ডিটা হয়ে গেছে কি? ডি ড্যাশ, আর এলটা দুপাশে বেড়ে হয়ে গেছে কি? এল ড্যাশ। তাহলে কি হলো? এখানে আমরা দেখতে পেলাম যে ফোর্সটা বাইরের দিকে টানা হচ্ছে। তাহলে বাইরের দিকে টানা হলে বস্তুর লেন্থ কি হলো? লেন্থ ইনক্রিজ করলো, তার মানে এল ড্যাশ ইজ গ্রেটার দেন এল। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা কি বলবো? টেনজাইল ফোর্স। টেনজাইল ফোর্স। এবং এই টেনজাইল ফোর্সের জন্য বস্তুতে যে স্ট্রেস জেনারেট হবে তাকে আমরা বলবো কি? টেনজাইল স্ট্রেস। স্ট্রেস। সিমিলারলি যদি আমরা আর একটা অবজেক্ট নিয়েছি এবং তাতে দেখতে পাচ্ছি যে ফোর্সটা আমরা ভেতরের দিকে দিয়েছি। তাহলে ফোর্সটা যদি আমরা এভাবে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? সেই এল লেন্থেরই বডিটা এখন কি হবে? লেন্থে ছোট হয়ে যাবে এবং উইথটা কি হবে? বেড়ে যাবে। উইথটা বেড়ে যাবে। তাহলে আগে আমার কাছে লেন্থ ছিল এল, এখন এই অবজেক্টটার লেন্থ হয়েছে এল ড্যাশ। তাহলে এল ড্যাশ ইজ লেস দ্যান এল। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে ফোর্সটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বস্তু কি হয়? লেন্থটা রিডিউস করে। তাহলে লেন্থটা যদি রিডিউস করে তাহলে এই ধরনের ফোর্সকে আমরা কি বলবো? কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ ফোর্স। তাহলে কম্প্রেসিভ ফোর্স কেন? কারণ আমরা বস্তুটার উপর অ্যাপ্লাই করছি কম্প্রেশন এবং তার জন্য কি হচ্ছে? বস্তুটা লেন্থে ছোট হয়ে যাচ্ছে। তাই এই ধরনের ফোর্সকে আমরা কি বলছি? কম্প্রেসিভ ফোর্স। এবং এই কম্প্রেসিভ ফোর্সের জন্য যে স্ট্রেস বস্তুটা জেনারেট হবে সেটাকে আমরা বলবো কম্প্রেসিভ স্ট্রেস। Compressive stress. So now we are discussing another most important term, that is strain. So what is strain? It is the ratio of change of length to its original length. So for the better understanding that what is strain, now we are considering two prismatic bar of length L, and those bars are subjected to a force F. One is tensile and another is compressive. This is tensile and this is compressive. So let's see what will happen here. So আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিজমেটিক বারের লেন্থ এল এবং এফ ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য, এফ টেনজাইল ফোর্স অ্যাপ্লিকেশনের জন্য আমরা জানি যে বারের শেপ একটু ডিফর্ম করবে। কিরকম হবে? টেনজাইল ফোর্সের জন্য আমরা জানি যে টেনজাইল ফোর্স বলতে কোনো টানা বোঝায়। তো টেনজাইল ফোর্সের জন্য কি হবে? বারের লেন্থটা ইনক্রিজ করবে, লাইক দিস ওয়ে। সাপোজ আমরা ধরে নিলাম যে এখানে যে লেন্থ ইনক্রিজ করবে সেটা হলো ডেল এল। তাহলে আমরা জানি কি? স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। যদি আমরা এখানে
তাহলে আমরা দেখলাম যে স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তো চেঞ্জ অফ লেন্থ বলতে কি, যে লেন্থ কতটা পরিবর্তন হয়েছে। যেমন লোড অ্যাপ্লাই করার পরে এখন যদি আমরা প্রেজেন্ট লেন্থটাকে এল ড্যাশ বলি, তাহলে এল ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এল ড্যাশ, যদি চেঞ্জ অফ লেন্থ বলতে কি বুঝবো, এল ড্যাশ মাইনাস এল, আর অরিজিনাল লেন্থ বলতে কি বুঝবো, এল। আর এল ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এল প্লাস টেল এল, আর অরিজিনাল লেন্থ আগে ছিল এল ডিভাইডেড বাই এল, তাহলে এখানে এল এল ক্যান্সেল হয়ে কি থাকছে, ডেল এল বাই এল। তাহলে আমরা স্ট্রেন ইজ ইকুয়াল টু কি পেলাম, জেনারেলি স্ট্রেনকে আমরা স্মল এটা দিয়ে ডিফাইন করি, তাহলে ডেল এল বাই এল, আমরা স্ট্রেন ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম ডেল এল বাই এল। সেম জিনিসটাই আমরা যদি এই কম্প্রেশন ফোর্সের জন্য দেখি, তাহলে দেখব ডিউ টু অ্যাপ্লিকেশন অফ দিস কম্প্রেশন ফোর্স এফ দ্য বডি উইল ডিফর্ম লাইক দিস ওয়ে। কি হবে এক্ষেত্রে, বডিটা লেন্থ কমে যাবে এবং উইথে একটু বেড়ে যাবে। তাহলে কি হবে, লেন্থটা এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিলাম যে আগের থেকে লেন্থটা কমছে ডেল এল পরিমাণ, বর্তমানে লেন্থ হলো কি আমার এল ড্যাশ। ঠিক আছে, তাহলে আচ্ছা এক্ষেত্রে আমি ধরে নিলাম যে ডিউ টু কম্প্রেশন ফোর্স লেন্থটা রিডিউস হয়ে এখন বর্তমানে লেন্থটা হয়েছে এল ড্যাশ, এবং আমি ধরে নিলাম যে ডেল এল পরিমাণ লেন্থ কমেছে। তাহলে আমরা জানি যে স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে এখানে চেঞ্জ অফ লেন্থ বলতে কি, আগে ছিল এল এখন হয়েছে কি এল ড্যাশ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ কত, এল। এবার আমরা দেখব যে এল মাইনাস এল ড্যাশ মানে কি, এল ড্যাশকে আমরা লিখতে পারি এল মাইনাস ডেল এল ডিভাইডেড বাই এল। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এল মাইনাস এল প্লাস ডেল এল বাই এল, এল এল কেটে গেল, তাহলে কি থাকলো ডেল এল বাই এল। সুতরাং আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে স্ট্রেন ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল। ডেল এল বলতে চেঞ্জ অফ লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ বা অরিজিনাল লেন্থ। তো আমরা স্ট্রেস স্ট্রেন এর ডেফিনেশন দেখেছি, এবার আমরা স্ট্রেস স্ট্রেনটাকে আরেকটু যদি কনক্লুড করে নিই, তাহলে আমরা দেখব যে স্ট্রেস ইজ ইকুয়াল টু আমরা দেখব যে কি পেলাম, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া, যেটাকে আমরা বলছি পি বাই এ। তাহলে এর ইউনিটও আমরা দেখেছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর নিউটন পার মিটার স্কোয়ার। এর ইউনিট নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আরেকভাবে বলতে পারি, অর এটাকে বলা যায় পাস্কাল। তার মানে 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু 1000 মিলিমিটার। তাহলে আমরা এই মিটারটাকে যদি মিলিমিটারে কনভার্ট করি, তাহলে আমরা পাবো 1 ইন্টু 1/1000 তার হোল স্কোয়ার। তাহলে এটা ইউনিটটা কনভার্ট হয়ে গেল কিসে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/1000 এর স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 ইন্টু 10⁻⁻6 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু হয়ে গেল কি 1 পাস্কাল। আবার এই নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমরা লিখতে পারি MPa মানে মেগা পাস্কাল। তার মানে কি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 MPa। ঠিক আছে, আবার 1 গিগা পাস্কাল GPa ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 ইন্টু
10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর এমপিএ। তাহলে আমরা এখানে তিনটে রিলেশন পেলাম, পাস্কেলের সঙ্গে একটা রিলেশন পেলাম নিউটন পার মিটার স্কোয়ারের, পাস্কেলের সঙ্গে নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবং নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু এমপিএ, আর 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এমপিএ, আর 1 জিপিএ ইজ ইকুয়াল টু 1 × 10⁻³ নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর এমপিএ। নেক্সট এবার আমরা স্ট্রেনটাকে আরেকবার দেখে নিই। স্ট্রেন ইজ ইকুয়াল টু কি, ডেল এল মানে চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। তাহলে এর ইউনিট কি হবে? স্ট্রেন ইজ এ ইউনিটলেস প্রপার্টি। কেন এটা ইউনিটলেস? কারণ আমরা দেখতে পাচ্ছি ডেল এল মানে কি একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে, আর এল মানে কি একটা লেন্থকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি লেন্থ বাই লেন্থ। তাহলে লেন্থ কেটে গেলে কি হয়ে যাবে? ইউনিট লেস। তার মানে স্ট্রেন ইজ আ ইউনিটলেস প্রপার্টি। তাহলে এবার আমরা স্ট্রেস স্ট্রেনকে আরেকটু বেটার ভাবে বোঝার জন্য একটা ছোট্ট নিউমেরিক্যাল প্রবলেম নিয়েছি। তাহলে প্রবলেমটা করলে আশা করি আমরা স্ট্রেস স্ট্রেনকে আরেকটু ভালো করে বুঝতে পারবো। তো দেখি প্রবলেমটা কি বলেছে। তো আমি প্রবলেমটা ফার্স্টে পড়ি একবার, তারপর আমরা ডিসকাশনে যাব। তো এ প্রিজমেটিক বার উইথ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন 20 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার। তাহলে ফার্স্ট লাইনে আমরা একটা নতুন টার্ম পেলাম, সেটা হচ্ছে প্রিজমেটিক বার। তাহলে প্রিজমেটিক বার বলতে কি বুঝি? প্রিজমেটিক বার Prismatic bar is defined as a bar where throughout the length the cross section will unchange. তার মানে কি? The cross section is same throughout the length of a bar is called prismatic bar. তার মানে কি? আমরা যদি একটা বার কনসিডার করি, সাপোজ আমরা একটা বার কনসিডার করলাম like this, এই বারটা আমরা কনসিডার করলাম। তো এই বারের আমরা লেন্থ নিলাম এল, ডেপথ নিলাম ডি, আর উইথকে কনসিডার করলাম বি দিয়ে। উইথকে আমরা কনসিডার করলাম বি দিয়ে। আমরা ছবিটাতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পুরো লেন্থে, থ্রু আউট দ্য লেন্থে, প্রত্যেকটা জায়গায় বারের ক্রস সেকশন বলতে কি, আমরা এদের মাঝখানে কোনো একটা জায়গাকে কনসিডার করি, তাহলে আমরা দেখব এই হ্যাচ পোর্শনটাকে যদি আমরা দেখব, এখানেও যা এরিয়া, এখানেও এরিয়া সেম, এখানেও এরিয়া সেম। তাহলে এই তিনটে জায়গা মানে থ্রু আউট দ্য লেন্থ দ্য ক্রস সেকশন অফ দ্য বার ইজ সেম। তাহলে এই ধরনের বারকে আমরা বলবো প্রিজমেটিক বার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট ইজ প্রিজমেটিক বার। নেক্সট এবার আমরা অঙ্কের দিকে আরেকটু যাই। তো বলছে প্রিজমেটিক বার উইথ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন 20 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার। তাহলে আমাকে ক্রস সেকশন বলে দিয়েছে, মানে বারের এই যে ক্রস সেকশনটা আমাকে দিয়ে দিয়েছে 20 মিলিমিটার ইন্টু 40 মিলিমিটার, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এই বারেরই আমাকে লেন্থ বলে দিয়েছে। কত মিটার বলেছে? লেন্থ বলেছে 2.8 মিটার। তাহলে আমরা প্রথমে এরিয়াটা ক্যালকুলেট করে নিই। এ ইজ ইকুয়াল টু এরিয়া 20 ইন্টু 40, তাহলে এটা আমরা পেয়ে যাব 800 মিলিমিটার স্কোয়ার। এরপর আমি দেখতে পাচ্ছি লেন্থ এল ইজ ইকুয়াল টু 2.8 মিটার। তাহলে 2.8 মিটারকে আমি যদি মিলিমিটারে কনভার্ট করে নিই, তাহলে কত হবে? 2.8 ইন্টু 10⁻³ মিলিমিটার। তাহলে এটা আমরা পেয়ে যাব 1800 মিলিমিটার। নেক্সট এবার আমরা কি দেখব?
এরপরে দেখা যাচ্ছে দ্য বার ইজ সাবজেক্টেড টু এ অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্স, একটা অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্স কাজ করছে। তার মানে কি এই বারের মধ্যে একটা অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্স, এদিকে এদিকে আমি ধরে নিলাম ফিক্সড আছে, তাহলে অ্যাক্সিয়াল টেনজাইল ফোর্স 70 কিলো নিউটন কাজ করছে। তাহলে আমি কি বলতে পারি যে ফোর্স কে আমরা পি বলতে পারি, পি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 70 কিলো নিউটন বা 70 কিলো নিউটন। 70 কিলো নিউটনকে নিউটনে আমরা কনভার্ট করে নিই, তাহলে 70 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু নিউটন। তাহলে আমরা দেখলাম, তাহলে আমরা জানি যে এই 70 কিলো নিউটন টেনজাইল ফোর্স এই বারটা অ্যাক্ট করার জন্য কি হবে, এই বারটা লেন্থে ইনক্রিজ করবে। তাহলে দেখা যাক এই বারটা লেন্থে একটু ইনক্রিজ করেছে, আর উইথ একটু মানে ছোট হয়ে যাবে। তো আমরা এখানে কনসিডার করলাম যে বারটা ডেল এল পরিমাণ, কত পরিমাণ, ডেল এল পরিমাণ লেন্থ ইনক্রিজ করেছে। তাহলে এখানে তার পরের লাইনে বলছে দ্য মেজার্ড ইলংগেশন অফ দ্য বার ইজ 1.2 মিলিমিটার। তার মানে কি এই বারটা যে ডেল এল পরিমাণ লেন্থ আমরা ইনক্রিজ করার কথা বলেছিলাম, তার মানে সেই চেঞ্জ অফ লেন্থ বা ইনক্রিজ লেন্থ বা ইলংগেটেড লেন্থ যেটা, সেটা আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে। তার মানে আমি বলতে পারি যে ডেল এল ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 1.2 মিলিমিটার। বলছে ক্যালকুলেট দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রেন অফ দ্য বার। তাহলে বারটার স্ট্রেস স্ট্রেন আমাকে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু, আমরা জানি কি ফোর্স বাই এরিয়া, তাহলে পি বাই এ। তাহলে এখানে ফোর্স কত, ফোর্স হচ্ছে 70 ইন্টু 10 টু দি পাওয়ার 3, আর এরিয়া কত 800 মিলিমিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব 87.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কেন নিউটন পার মিলিমিটার স্কোয়ার, কারণ ফোর্সটা আছে কিসে, নিউটনে আমরা কনভার্ট করে নিয়েছি, আর মিলিমিটার এরিয়া আছে মিলিমিটার স্কোয়ারে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই নিউটন পার মিলিমিটার স্কোয়ারকে আমরা আবার বলতে পারি অর MPa, মেগা পাস্কাল। নেক্সট এরপর আমরা দেখে নেব কি স্ট্রেন। স্ট্রেনকে আমরা দেখব, স্ট্রেন ইজ ইকুয়াল টু আমরা কি জানি চেঞ্জ অফ লেন্থ বা ইলংগেটেড লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ বা অরিজিনাল লেন্থ। তাহলে ডেল এল বাই এল, এটা আমরা জানি। তাহলে ডেল এল এর ভ্যালু আমাদের কোশ্চেনে অলরেডি গিভেন, বলেছে চেঞ্জ অফ লেন্থ বা ইলংগেশন লেন্থটা আমাদের বলে দিয়েছে যে 70 কিলো নিউটন ফোর্স অ্যাপ্লাই করার জন্য বারটা 1.2 মিলিমিটার লেন্থ চেঞ্জ হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলংগেটেড লেন্থ বা চেঞ্জ অফ লেন্থ। আর অরিজিনাল লেন্থ কত, অরিজিনাল লেন্থ আমরা বের করে নিয়েছি 2800 মিলিমিটার, 2800 মিলিমিটার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো 4.285 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আর আমরা জানি যে স্ট্রেন ইজ এ ইউনিটলেস প্রপার্টি, কারণ এটা লেন্থের রেশিও, তাহলে এর কোনো ইউনিট হবে না। তাহলে এখান থেকে আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমরা আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করব মাইল স্টিলের, সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ অফ মাইল স্টিল আন্ডার টেনশন ফোর্স। তো মাইল স্টিলকে যদি আমরা ইউটিএম মেশিন মানে ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে যদি আমরা লাগাই এবং লাগিয়ে যদি টেনসাইল ফোর্স দিই, তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফ, আর ইঞ্জিনিয়ারিং গ্রাফ আর অ্যাকচুয়াল গ্রাফের মধ্যে একটা ডিফারেন্স আছে, আমি নেক্সট ক্লাসে সেটা আলোচনা করব। আজকে আমরা এই ইঞ্জিনিয়ারিং গ্রাফেই মাইল স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভটা দেখব এবং এই কার্ভের বিভিন্ন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সম্পর্কে আমরা জানবো যে কোন পয়েন্টসটা কি, কোনটাকে কি বলে। তো লেটস স্টার্ট। তো ফার্স্টে যেটা ফার্স্ট পয়েন্ট, সেটা আমি এখানে পয়েন্টস নাম দেব, সেটা হচ্ছে এ পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি যে মাইল স্টিলটা ঠিক এরকমভাবে একটা রেড কালার দিয়ে কার্ভ লাইন করা আছে, যার ও এক্স অ্যাক্সিসটাকে স্ট্রেন ডিফাইন করছি আর ও ওয়াই অ্যাক্সিসটাকে স্ট্রেস ডিফাইন করছি। তো ফার্স্ট পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি এ পয়েন্ট। তাহলে পয়েন্ট এ পয়েন্টকে আমরা বলবো দ্য লিমিট অফ প্রপোর্শনালিটি।
limit of proportionality. Limit of proportionality. A limit of proportionality মানে কি? The limit of proportionality is defined as a point in this graph where the stress is directly proportional to the strain. এখানে হুকস ল বলছে, হুকস ল এসে যাবে, যে হুকস ল দিয়ে আমরা, হুকস ল কি বলছে যে উইদিন প্রপোর্শনাল লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। তাহলে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। এটা আমরা অ্যাজ পার হুকস ল জানতে পারছি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টস কি? নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পয়েন্ট বি, যেটাকে আমি বলছি ইলাস্টিক পয়েন্ট। পয়েন্ট বি কে আমরা কি নাম দিচ্ছি? ইলাস্টিক পয়েন্ট বা ইলাস্টিক লিমিট। এই ইলাস্টিক লিমিট বলতে কি বোঝায়? ইলাস্টিক লিমিট বলতে বোঝায়, আমরা দেখেছি যে যদি কোনো বারকে আমরা টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বারের একটা লেন্থ ইনক্রিজ করে। লেন্থ আমরা দেখতে পাবো যে বারের লেন্থ ইনক্রিজ করে, কিন্তু যদি লোডটা সরিয়ে দিই, লোডটাকে আমি পরে যদি সরিয়ে দিই তাহলে কি বারটা তার অরিজিনাল শেপে ফিরে যাবে কি যাবে না, সেটা আমি বুঝবো কি করে? যদি মেটেরিয়ালটাকে ততটা পরিমাণেই স্ট্রেন দিই যাতে মেটেরিয়ালটা তার ইলাস্টিক লিমিট পর্যন্তই স্ট্রেন হয় বা ইলাস্টিক লিমিট পর্যন্তই স্ট্রেস হয়, তাহলে লোড রিলিজ করে দিলে মেটেরিয়ালটা আবার তার আগের অ্যাকচুয়াল যে ডাইমেনশন ছিল সেই ডাইমেনশনে ফিরে যাবে। তার মানে কি কোনো ডিফর্মেশন হবে না, কোনো পার্মানেন্ট ডিফর্মেশন হবে না। তাহলে মেটেরিয়ালের সেই লিমিট পর্যন্ত যেখানে স্ট্রেস দিলে মেটেরিয়াল তার আগের অবস্থায় সম্পূর্ণ ফিরে আসতে পারে, সেই লিমিটকে আমরা বলবো কি? ইলাস্টিক লিমিট। তাহলে ইলাস্টিক লিমিট পর্যন্ত কি হয়? মেটেরিয়াল তার কোনো রকম ডিফর্মেশন হয় না। নেক্সট, এরপর আমরা দেখব সি আর সি ড্যাশ। এখানে দুটো পয়েন্ট আছে, আমরা দেখতে পাচ্ছি একটা পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট আর একটা পয়েন্ট হচ্ছে সি ড্যাশ পয়েন্ট। এটাকে বলা হয়, সি পয়েন্টকে বলা হয় আপার ইল্ড পয়েন্ট, আর সি ড্যাশ পয়েন্টকে বলা হয় লোয়ার ইল্ড পয়েন্ট। ইল্ড পয়েন্ট বলতে কি? ইল্ড পয়েন্ট হলো এই গ্রাফে বা যে কোনো স্ট্রেস স্ট্রেন গ্রাফে সেই পয়েন্টকে বোঝায় যার পর থেকে মেটেরিয়ালে প্লাস্টিক ডিফর্মেশন শুরু হয়ে যায়। প্লাস্টিক ডিফর্মেশন মানে কি? মেটেরিয়াল এই পয়েন্টের পর থেকে যদি আমরা মেটেরিয়ালে লোড দিই এবং তারপরে যদি লোড রিলিজও করে দিই তাহলে মেটেরিয়াল কখনোই তার আগের যে অ্যাকচুয়াল ডাইমেনশনে ফিরে যেতে পারবে না, তার একটা পার্মানেন্ট ডিফর্মেশন হবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলছি? ইল্ড পয়েন্ট। আর এই কোরেসপন্ডিং ইল্ড পয়েন্টের কোরেসপন্ডিং যে স্ট্রেসটা আমরা এখানে পাবো তাকে আমরা বলবো ইল্ড স্ট্রেস। তাকে আমরা বলবো কি? ইল্ড স্ট্রেস। নেক্সট, এরপর একটা পয়েন্ট আমরা পাবো, সেটা হচ্ছে ডি পয়েন্ট। এখানে এই সি ডি যে রিজিয়নটা সেটাকে বলা হয় কি? ইল্ড প্লেটু রিজিয়ন। ইল্ড প্লেটু রিজিয়ন। এখানে কি হয়? এই ইল্ড প্লেটু রিজিয়নটায় আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম স্ট্রেস ইনক্রিজ করছে না, মানে কি? কোনো ফোর্স দিচ্ছি না, তা সত্ত্বেও এখানে কিন্তু স্ট্রেন হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? ডিউ টু স্লিপিং অফ কার্বন অ্যাটম এখানে এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যায় এই রেঞ্জে। ঠিক আছে? নেক্সট, এর পরের যে পয়েন্টটা সেটাকে আমি বলছি ই পয়েন্ট। এই ই পয়েন্টটাকে আমরা বলবো আলটিমেট স্ট্রেস পয়েন্ট। এখানে আমি দেখতে পাচ্ছি এই গ্রাফে যে ম্যাক্সিমাম যে স্ট্রেসটা আমরা পাচ্ছি সেটা কিন্তু এই ই পয়েন্টেই পাচ্ছি। তাহলে এই ই পয়েন্টটাকে আমরা কি বলবো? আলটিমেট স্ট্রেস পয়েন্ট বা এফ ইউ। ঠিক আছে? তাহলে ই পয়েন্টের কোরেসপন্ডিং স্ট্রেসকে আমরা কি দিয়ে ডিফাইন করছি? এফ ইউ বা আলটিমেট স্ট্রেস পয়েন্ট। বোঝা গেছে? তার মানে মেটেরিয়াল
ম্যাক্সিমাম এই এত পরিমাণ স্ট্রেস আমাদের প্রডিউস করতে পারে, ঠিক আছে। আর এরপরে একটা পয়েন্ট পাচ্ছি, সেটাকে আমি বলছি এফ পয়েন্ট, এটাকে বলছি ফেলিওর পয়েন্ট। তার মানে কি, এই এফ পয়েন্টে পৌঁছে গেলে মেটেরিয়াল এবার তার ফেলিওর দেখাবে, মানে এখান থেকে মেটেরিয়াল আর ছিঁড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা রিজিয়ন আমরা পাই, সেটা হচ্ছে এই যে ডি আর ই পয়েন্টের মধ্যে যে রিজিয়নটা, এটাকে আমরা বলি স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন। ডি ই কে আমরা বলি স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, আর ইএফ এই যে রিজিয়নটা, এটাকে আমরা বলি স্ট্রেন সফটেনিং রিজিয়ন। ইএফ কে বলি স্ট্রেন সফটেনিং রিজিয়ন, স্ট্রেন সফটেনিং রিজিয়ন। ক্লিয়ার? তাহলে মাইল্ড স্টিলের আমরা প্রত্যেকটা পয়েন্টস জেনেছি, এবং আমরা যে কোনটাকে প্রপোর্শনাল লিমিট বলে, কোনটাকে ইলাস্টিক লিমিট বলে, আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট, ইল্ড প্লেটু রিজিয়ন, আলটিমেট স্ট্রেস পয়েন্ট, স্ট্রেন হার্ডেনিং রিজিয়ন, স্ট্রেন সফটেনিং রিজিয়ন অ্যান্ড ফেলিওর পয়েন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে দেখে নিয়েছি। নেক্সট আমরা এবার দেখব, এখানে আমরা একটা হুকস ল থেকে জানতে পেরেছি যে উইদিন প্রপোর্শনাল লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেন। তার মানে এখানে একটা স্লোপ তৈরি করবে, তার মানে এই পার্টিকুলার রিজিয়নটা ও এ রিজিয়নে এখানে যে গ্রাফটা পাচ্ছি সেটা পুরোপুরি একটা স্ট্রেট লিনিয়ার আর স্ট্রেট লাইন, ইনক্লাইন স্ট্রেট লাইন। তাহলে এখানে যে স্লোপটা তৈরি করছে সেটাকে আমরা কি বলছি, ইএস। ইএস মানে কি, ইয়ংস মডুলাস। ইয়ংস মডুলাস। As per Hooke's law আমরা জানি যে within proportional limit stress is directly proportional to strain। তার মানে stress F is directly proportional to strain। এটা আমরা জানি। তাহলে এখানে আমি এই ভ্যারিয়েশন, যে ভ্যারিয়েবল চিহ্নটা, এটা কি ওটাতে চাই, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। তাহলে কনস্ট্যান্টটা কি, ইএস। তাহলে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু ই এস ইন্টু এপসাইলন। আবার আমরা এটা জানি যে স্ট্রেস ইজ ইকুয়াল টু কি, ফোর্স বাই এরিয়া আর ই, আর স্ট্রেন ইজ ইকুয়াল টু কি জানি, ডেল এল বাই এল। এটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব ডেল এল ইকুয়ালস টু পি এল বাই এ ই, which is the most important relation between stress strain and Young's modulus। এটা আমাদের পরবর্তীকালে অনেক নিউমেরিক্যাল করতে গিয়ে আমাদের খুব কাজে লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্রেস স্ট্রেন কার্ভ এবং স্ট্রেস স্ট্রেন, মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেন কার্ভের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আর এই রিলেশনটা। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এর রিলেটেড আরও অনেক নিউমেরিক্যাল করব এবং স্ট্রেস স্ট্রেনে আরও এগিয়ে যাব আগের দিকে। থ্যাংক ইউ সবাইকে।